এখন প্রায় 10টা। বান্ধবপুর গ্রামের চারিদিকে নীরবতা ঘন পর্দার মতো নেমে এসেছে। শীতের মরশুম, হাওয়া তাই শুকনো আর ঠান্ডা। গ্রামের লোক শীতের রাতে সাধারণত 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। যারা এত রাতে জেগে থাকে তারা হয় কীর্তন গানের রিহার্সাল করে কিংবা শেষ রাতের রেডিও শোনে। তাও আজকাল কমে এসেছে। গ্রামে মোবাইল ফোন এসেছে, কিন্তু নেটওয়ার্ক দুর্বল বলেই মানুষ আবার রেডিওয়ে ফিরে গেছে। এই গভীর নীরবতার মধ্যে গ্রামের পথে হাঁটছে একমাত্র ব্যক্তি, অনিমেষ। বয়স 40 ছুঁই ছুঁই, পেশায় একজন স্কুল শিক্ষক। তিনি প্রায় রাতেই নৈশাহার শেষ করে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটেন। রাতের হাওয়া আর নীরবতা তার ভালো লাগে, তাই আজও তিনি হাঁটছেন। কিন্তু আজকের রাতটা অনিমেষের কেমন একটু আলাদা মনে হচ্ছিল। আজ বাতাস যেন একটু বেশি নিস্তরঙ্গ ও ভারী, যেন কেউ গভীর ঘুমে রয়েছে, আর সেই ঘুম যাতে না ভাঙে তাই বাতাসও সাবধান। অনিমেষ এগোচ্ছে গ্রামের পুরনো শ্মশান ঘাটের দিকে। ওই দিকটা আরও নিরিবিলি। অনিমেষের বেশ ভালোই লাগে। ওদিকে একটা নতুন রাস্তা হয়েছে, যার কারণে ঠিকাদারের লোকেরা কয়েক মাস আগে ওই পুরনো শ্মশান ঘাটের দিকে মাটি কাটাকাটির কাজ করেছিল। গ্রামবাসীরা বলে সেই সময় থেকেই নাকি ওই পুরনো শ্মশান ঘাটের দিকে নানা রকম অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়। অনিমেষ এসব কথা শুনে মৃদু হাসত। ভূত টুত বলে কিছু নেই, এই ছেলেবেলা থেকে তার বিশ্বাস। কিন্তু আজ আজ অনিমেষের বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। শ্মশানের কাছে পৌঁছতেই তার কানে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ খুব হালকা গলায় গান গাইছে। গলার স্বর খুবই সূক্ষ্ম, যেন দূর থেকে ভেসে আসছে। অনিমেষ প্রথমে ভাবল হয়তো কেউ মজা করছে, কিন্তু এই গ্রামে এমনই বা কে আছে যে শ্মশান ঘাটে এই রাত বেলায় গান গাইতে আসবে। সে আরো একটু এগিয়ে গেল। চাঁদের আলোয় একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়ল। একটা পাথরের ঢিবি সামান্য উঁচু হয়ে আছে, ঠিক যেখানে ঠিকাদারের লোকেরা মাটি খুঁড়েছিল। গ্রামবাসীরা বলে সেখানে কোনো এক সময় একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল, তবে সেটা কার সেটা আজও কেউ জানে না। তবে কেউ কেউ বলে এই কঙ্কাল বহু বছর আগে হারিয়ে যাওয়া এক সাধুর। শ্মশানের পাশে এই জঙ্গলেই তন্ত্র সাধনা করতে গিয়ে কোনো এক অজ্ঞাত কারণে মারা পড়ে সেই সাধু। এসব কথা অনিমেষ হেসে উড়িয়ে দেয়। হঠাৎ অনিমেষ লক্ষ্য করল গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একজন লোক। মানুষটা সাধারণ মানুষের চেয়ে অস্বাভাবিক লম্বা, গায়ে আলখাল্লা, হাতে একটা লণ্ঠন। বাতাস নেই, তবুও লণ্ঠনের আলো তুলছে। অনিমেষ ভয়ে থমকে দাঁড়ালো। কে কে আপনি?
অনিমেষ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, আমি বহুদিন তোমার জন্য অপেক্ষা করে আছি, অবশেষে তুমি এলে। লোকটার গলার স্বর ভীষণ কর্কশ। অনিমেষের বুক ভয়ে ধুকপুক করতে লাগলো। আমার অপেক্ষায়? কেন? আপনি কে? লোকটি হেসে উঠল। সেই হাসির শব্দ যেমন ধাতব, এমনই শুকনো, যেন শুকনো পাতা পায়ের নিচে চাপা পড়ার শব্দ। শুধু তুমিই আমাকে দেখতে পাচ্ছ, আগামী দিনেও পাবে। কেন জানো? আপনি ভুল করছেন, আমি আপনাকে চিনিই না। চোখ দিয়ে কি কাউকে চেনা যায়? চেনা লাগে ভেতরের আলো দিয়ে। তোমার সে আলো আছে, আর তাই শুধু তুমিই আমাকে দেখতে পাচ্ছ। অনিমেষ আতঙ্কে দৌড়তে শুরু করলো। গ্রামের ভেতরে ঢুকেও তার মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে হাঁটছে। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কেউ আছে। ঘরে ঢুকেই অনিমেষ দরজা লাগিয়ে দিল। তার স্ত্রী ঘুমোচ্ছিল। অনিমেষ তাকে জাগালো না। ঠান্ডা জলে মুখ ধুয়ে বিছানায় বসল সে, কিন্তু ঘুম এলো না। তার মাথায় বারবার ফিরে আসছিল সেই অস্বাভাবিক লম্বা লোকটা, আর তার সেই কথা, শুধু তুমিই আমাকে দেখতে পাও। পরের দিন সকালে স্কুলে গেল অনিমেষ। তার চোখের তলায় কালো দাগ, চোখে মুখে ক্লান্তির ছাপ। তার সহশিক্ষিকা অদিতি তাকে জিজ্ঞাসা করলেন, স্যার, আপনার শরীর ঠিক আছে তো? উত্তরে অনিমেষ বলল, হ্যাঁ ঠিক আছে, আসলে কাল রাতে ঠিক ঘুম হয়নি, তাই একটু ক্লান্ত লাগছে। পড়ানোর সময়ও মনোযোগ দিতে পারছিল না অনিমেষ। টিফিনের সময় স্টাফ রুমে চুপ করে বসে আছে, হঠাৎ তার কানে এলো গত রাতে শোনা সেই গানের সুর। হঠাৎ দরজা দিয়ে বাইরে তাকাতেই অনিমেষ দেখল স্কুলের বাইরে রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে কাল রাতে দেখা সেই লোকটি। অনিমেষের মনে হলো সত্যিই অন্য কেউ যেন লোকটাকে দেখতে পাচ্ছে না, শুধু অনিমেষই দেখছে তাকে। লোকটা মাথা নেড়ে কিছু একটা ইশারা করলো, তারপর হাত নেড়ে অনিমেষকে ডাকলো। অনিমেষের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে আর বসে থাকতে পারল না, স্টাফ রুম থেকে বেরিয়েই সোজা বাড়ি চলে গেল। বাড়ি ফিরে দরজা বন্ধ করে বসে রইল, কিন্তু সেই গান থামল না। এবার যেন আরো কাছ থেকে, যেন জানালার পাশ থেকেই কেউ গাইছে।
রাতের অন্ধকার নামতেই গানটা আরো জোরালো হলো। হঠাৎ দরজায় একটা ঠোকা দেওয়ার শব্দ হলো। অনিমেষ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে? কোনো জবাব এলো না। আবার দরজায় সেই টোক টোক শব্দ। অনিমেষ সাহস করে দরজার কাছে এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করল। বাইরে বেরো, আমার সময় কমে আসছে। কে? কে আপনি? তুমি জন্মেছিলে এমন এক রাতে, যখন এপার আর ওপারের মাঝের এক দরজা খুলে গিয়েছিল। তুমি সেটা জানো না। এই গ্রামেরই পুরনো এক সাধু ভবিষ্যৎবাণী করেছিলেন যে এক শিশু জন্মাবে, যে এই দুই জগতের মাঝের অদৃশ্য দরজা দেখতে পারবে। সেই দরজা বন্ধ না হলে তোমার আর তার সাথে অনেকেরই মৃত্যু নিশ্চিত। এখন আর সময় নেই, দরজা খোলো, চলো আমার সাথে। অনিমেষের শরীর ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে এলো। আপনি কি কি চান আমার কাছে? সেই বিশেষ দরজা বন্ধ করার জন্যই তোমাকে নিয়ে যেতে এসেছি, কারণ তুমিই পারবে সেটা বন্ধ করতে। 40 বছর অপেক্ষা করে আছি এই বিশেষ সময়ের জন্য। আর বিলম্ব নয়, চলো আমার সাথে। যদি দরজা বন্ধ করতে না পারো, বহু লোকের মৃত্যু নিশ্চিত, জেনে রেখো। আমাকেই সেই দরজা বন্ধ করতে হবে, কিন্তু তা করার জন্য যে শক্তি, যে আলোর প্রয়োজন, তা একমাত্র তোমার কাছেই আছে। তাই তোমাকেও যেতে হবে আমার সাথে। এবার অনিমেষ বুঝতে পারল, এ লোক তো তাকে বাঁচাতে আসেনি, এসেছে তাকে সাথে নিয়ে যেতে। সে চিৎকার করে তার বউকে ডাকলো, পিয়ালি, পিয়ালি। পিয়ালি ধরফর করে উঠে বসল। দরজা খুলতেই দেখলো বাইরে কেউ নেই, শুধু একটা হালকা গন্ধ, জ্বলে যাওয়া ধূপের মতো। অনিমেষ ভেঙে পড়ল। আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি? পিয়ালি তাকে বলল, না না, কিছু হয়নি। তোমার কাজের চাপ বেড়ে গেছে তো, তাই এমন হচ্ছে। কদিন ছুটি নিয়ে চলো, কোথাও বেরিয়ে আসি, দেখবে সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না। অনিমেষ কিছু বলল না, কারণ সে জানতো সে যা দেখেছে, যা শুনেছে, তা মনের ভুল নয়, সম্পূর্ণ বাস্তব। পরের কয়েকদিন ধরে লোকটি অনিমেষকে গ্রামের নানা জায়গায় দেখা দিতে লাগলো। স্কুলের সামনে, বাজারের রাস্তায়, নদীর পাড়ে। অনিমেষ ছাড়া আর কেউ তাকে দেখতে পায় না। সে কখনো দূরে দাঁড়িয়ে থাকে, কখনো বা খুব কাছে। একদিন সন্ধ্যায় অনিমেষ হঠাৎ দেখল লোকটি তার বাড়ির উঠোনেই দাঁড়িয়ে আছে। চলো, আজই সেই বিশেষ রাত।
চলো আমার সাথে। আপনি কি সত্যিই আমাকে নিয়ে যেতে এসেছেন? না, নিয়ে যেতে নয়, শুধু তোমার মনের আলো দিয়ে দরজাটা বন্ধ করতে চাই। তাহলে তুমি বেঁচে যাবে, না হলে আরো দরজা খুলবে, তোমার মতো আরো অনেকে বিপদে পড়বে। অনিমেষ এবার রেগে গিয়ে বলল, কি করতে হবে আমাকে বলুন। কোথায় সেই দরজা? নিয়ে চলুন আমায় সেখানে। এবার লোকটার গলা কঠিন হয়ে এলো। একবার সেখানে গেলে কাজ না শেষ করে কিন্তু ফিরতে পারবে না, এটা জেনে রেখো। ভেবো না আমি মিথ্যে কথা বলছি। তুমি যদি রাজি থাকো, আজ রাত ৩টের সময় পুরনো শ্মশান ঘাটে আসবে। আমি সেখানেই অপেক্ষা করব তোমার। ঠিক আছে, আসবো আমি। তবে আপনি এখন যান। রাত প্রায় ৩টে, চারিদিক নিঝুম, পিয়ালি ঘুমোচ্ছে। অনিমেষ চুপচাপ বাড়ি থেকে বের হয়ে চলল পুরনো শ্মশান ঘাটের দিকে। শ্মশান ঘাটে পৌঁছে দেখল লোকটা লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। চলো। অনিমেষ মনে সাহস এনে লোকটাকে অনুসরণ করে তার পেছনে চলল। পুরনো শ্মশান ঘাটের ঠিক পেছনে ঘন লতা পাতা ঢাকা একটা জায়গার দিকে এগোলো তারা। সেদিকে অনিমেষ এর আগে কখনো যায়নি। জঙ্গলের মধ্যে একটা পুরানো ভগ্নপ্রায় দরজার সামনে এসে দাঁড়ালো তারা। দরজাটা আংশিক খোলা। এটাই সেই দোরগোড়া। অনিমেষ ভয়ে হিম হয়ে গেল। দরজার ভেতর থেকে ধোঁয়া বের হতে লাগলো। এই দরজা বন্ধ করতে হলে তোমার অন্তরের শক্তি দরকার। অন্তরের শক্তি মানে? অন্তরের শক্তি মানে তোমার মধ্যে তোমার আত্মার আলো। তবে একবার দিলে সে শক্তি আর ফিরে পাবে না। তাহলে তাহলে কি আমি মারা যাব? না, মরবে না। তবে ওপারের জগৎ দেখতে পাওয়ার এই বিশেষ ক্ষমতা চিরতরে চলে যাবে। আপনি সেই দরজার ওপারের লোক, তাই না? লোকটা চুপ করে রইল। তারপর মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার মতো আরো অনেকে আছে। এই দোরগোড়ায় আটকে আছি আমরা। তোমার অন্তরের শক্তি দিয়ে যদি এই দরজা খুলে দাও, তবেই আমরা আমাদের দুনিয়ায় ফেরত যেতে পারবো। আর যদি আমি না দিই, যদি আমি ফিরে চলে যাই? লোকটার গলা এবার বদলে গেল, ঠান্ডা ও ভয়ঙ্কর। তবে দরজা চিরতরে খুলে যাবে। তখন শুধু আমরা না, আরো অনেকে বেরিয়ে আসবে যাদের তুমি চেনো না। তাদের শক্তি অসীম, শুধু শুভ না, অশুভ শক্তিও। তুমি
ও তোমার মতো অনেক নিরীহ লোকের ক্ষতি করতে পারে তারা। অনিমেষের বুক ভয়ে হিম হয়ে গেল। ভেবো না তারা সবাই আমার মতো হবে। তারা চাইলে এই দুনিয়া থেকে লোক ওই দুনিয়াতেও নিয়ে যেতে পারে। অনিমেষ গভীর শ্বাস নিল। ঠিক আছে, নিয়ে নিন আমার অন্তরের শক্তি, বন্ধ করুন এই দরজা। লোকটা ধীরে ধীরে হাত বাড়ালো অনিমেষের দিকে। তার লম্বা আঙুলগুলো বরফের মতো ঠান্ডা। অনিমেষ অনুভব করলো তার বুকের গভীর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে, একটা নরম আলোর আভা, যা সে নিজে কখনো দেখেনি। সেই আলোর আভা ছুটে গেল লোকটার দিকে। মুহূর্তে দরজার ফাঁক থেকে ধোঁয়া বেরিয়ে আসা বন্ধ হয়ে গেল। সেই আলোর আভা যেন দরজার ওপর পড়ে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। দরজাটা ধীরে ধীরে শক্ত হয়ে গেল, যেন পাথরে পরিণত হলো। লোকটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনিমেষ দুর্বল হয়ে পড়ল, মাথা ঘুরে প্রায় পড়েই যাচ্ছিল। লোকটি তাকে ধরে ফেলল, তারপর বলল, আমার কাজ শেষ, এখন আমি যেতে পারি। কোথায় যাবেন আপনি? যেখান থেকে এসেছি সেখানে। দরজা বন্ধ হয়ে গেলে তো আর আমরা এপারে থাকতে পারি না। আমার শক্তি তো চলে গেল, এখন আমার কি হবে? কিছু হবে না, এখন একটু দুর্বল, তবে কালকেই ঠিক হয়ে যাবে। তবে আমাকে বা আমাদের মতো আর কাউকে তুমি কখনো দেখতে পাবে না, আর কেউ তোমায় ডাকবে না। ভয় পেও না। আজ তুমি অসামান্য সাহসিকতার কাজ করলে, অনেকের জীবন রক্ষা করলে। তোমাকে অনেক ধন্যবাদ। অনিমেষ লোকটির দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে লোকটি অদৃশ্য হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। লণ্ঠনের আলো শেষ মুহূর্তে চকচক করে উঠল। তারপর সব নিস্তব্ধ। ভোরের আলো তখন ফুটছিল। অনিমেষ ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। পিয়ালি অনিমেষকে দেখে দৌড়ে এলো। কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় ছিলে সারা রাত? আমি যে চিন্তা করছিলাম, তুমি কিছু জানালে না আমায়। গিয়েছিলাম একটা বিশেষ কাজে, একটা বিশেষ দরজা বন্ধ করতে। এরপরে অনিমেষ বুঝতে পারল যে তার চারপাশের পরিবেশ অনেক শান্ত। সেই গান আর কখনো শোনা যায় না, সেই লোকটাকেও আর দেখতে পায় না। পুরনো শ্মশানঘাটের পরিবেশও এখন শান্ত। সেখানে রাতে আর কোনো অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় না। জানি সেই লোকটা আর আসবে না, আসলেও তাকে দেখার শক্তি আমার আর নেই। কিন্তু ওপারের ওই দোরগোড়া,
সেটা তো চিরদিনই আছে, বন্ধ। কিন্তু তার ঠিক ওপারে এক অসীম অন্ধকার অপেক্ষা করে আছে। তবে সেই দরজা কি আবার খুলে গেল?